ওম দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের কারক বিভক্তির উপর আরো বেশ কিছু উদাহরণ নিয়ে আজকে আলোচনা করব। ভালো করে দেখো। দেখো, এখানে বেশ কিছু উদাহরণ লিখে দেওয়া হয়েছে। তার মধ্যে বেশিরভাগই এই দুটি উদাহরণ পরীক্ষায় বেশি আসে আর কি। দেখো, কবি নাম কালিদাসঃ শ্রেষ্ঠঃ অথবা কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। একই রকম পর্বতানাং হিমালয়ঃ উচ্চতমঃ অথবা পর্বতেষু হিমালয়ঃ উচ্চতমঃ। একইভাবে ছাত্রানাং সৌরভঃ বুদ্ধিমত্তমঃ ছাত্রেষু সৌরভঃ বুদ্ধিমত্তমঃ। গবাং কৃষ্ণা বহুস্ক্ষীরা গোষু কৃষ্ণা বহুস্ক্ষীরা। চলো প্রথমে একটুখানি মানেগুলো দেখে নেওয়া যাক। কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। পর্বতগুলির মধ্যে হিমালয় পর্বত সবচাইতে বেশি উঁচু। ছাত্রদের মধ্যে সৌরভ বেশি বুদ্ধিমান। গরুগুলির মধ্যে কৃষ্ণবর্ণের গাভীটি বা গরুটি বেশি দুধ দিয়ে থাকে, এই অর্থে আর কি। এখন খেয়াল করে দেখো, এই সমস্ত প্রশ্নগুলি এলে আমরা কিভাবে উত্তর লিখতে পারি একদম গুছিয়ে আর কি। প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটি ক্ষেত্রেই অনেকগুলির মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হচ্ছে, যাকে বলা হচ্ছে নির্ধারণ। এখন দেখো, এই নির্ধারণ বা ইলেক্ট করা, অনেকগুলোর মধ্য থেকে কাউকে বেছে নেওয়া, এই বিষয়টি কি জিনিস আমাদের ফার্স্টে বুঝতে হবে। যে নির্ধারণ বলতে বোঝাচ্ছে একই গোষ্ঠী বা একই জাতির মধ্য থেকে কাউকে তুমি বেছে নিচ্ছ। এখন একই গোষ্ঠী বা একই জাতি বলতে, যেমন যদি কবি হয়, সমস্ত কবির মধ্য থেকে কালিদাসকে এখানে বেছে নেওয়া হয়েছে, যিনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ। একই রকম সমস্ত পর্বতগুলির মধ্যে হিমালয় পর্বত সবচাইতে বেশি উঁচু। ছাত্রগুলির মধ্যে সৌরভ বেশি বুদ্ধিমান, আর গরুগুলির মধ্যে কৃষ্ণবর্ণের গাভীটি বেশি দুগ্ধ প্রদান করে থাকে। তো এই যে বিষয়টা, একই জাতি বা একই গোষ্ঠীর মধ্য থেকে কাউকে বেছে নেওয়া, যাকে বলা হচ্ছে নির্ধারণ। এখন খেয়াল করো, কখনো কখনো আছে বিভক্তি ষষ্ঠী, অর্থাৎ কবিনাং পর্বতানাং ছাত্রানাং গবাং। আবার কখনো কখনো বিভক্তি আছে সপ্তমী, কবিষু পর্বতেষু ছাত্রেষু গোষু। তাহলে কিভাবে লিখবো দেখো। এই হচ্ছে অ্যান্সার। যতশ্চ নির্ধারণম ইতি সূত্রানুসারে। নির্ধারণে খেয়াল করে দেখবে, যখন দেখবে কবিনাং পর্বতানাং ছাত্রানাং গবাং এদের তলায় দাগ আছে, তখন হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর যখন দেখবে কবিষু পর্বতেষু ছাত্রেষু অথবা গোষু এদের তলায় দাগ আছে, তখন হচ্ছে সপ্তমী বিভক্তি। সুতরাং আমরা বুঝতে পারছি যে নির্ধারণে ষষ্ঠীও হয়, আবার নির্ধারণে সপ্তমীও হয়। তোমাকে খেয়াল করতে হবে প্রশ্নে কার তলায় দাগ আছে। তুমি যার তলায় দাগ থাকবে তোমাকে বুঝে নিয়ে লিখতে হবে নির্ধারণে ষষ্ঠী নাকি সপ্তমী। একদম সহজ নিয়ম, নাং বা আং থাকলে সব হয়ে যাচ্ছে ষষ্ঠী, এবং সু থাকলে সব হয়ে যাচ্ছে সপ্তমী। তাহলে এই হচ্ছে, এই সমস্ত উদাহরণগুলি এলে আমরা এইভাবে অ্যান্সারটি লিখতে পারি। যতশ্চ নির্ধারণম ইতি সূত্রানুসারে। নির্ধারণে সবকটি হচ্ছে ষষ্ঠী, আর এগুলো সবকটি হচ্ছে সপ্তমী।
আর যদি মনে হয় সূত্র লিখতে পারছো না, তাহলে তোমরা শর্টে লিখবে নির্ধারণে ষষ্ঠী অথবা নির্ধারণে সপ্তমী বিভক্তি। এই হচ্ছে সহজে লেখার নিয়ম। বিষয়টি আমি তোমাদের সুবিধার্থে আরেকবার রিপিট করছি। বেশিরভাগই এই দুটি উদাহরণ দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। আমরা জানতে পেরেছি নির্ধারণে ষষ্ঠীও হয়, আবার নির্ধারণে সপ্তমীও হয়। কি করে বুঝবে কখন ষষ্ঠী কখন সপ্তমী? সবচাইতে সহজ নিয়ম, নাং বা আং থাকলে সব হচ্ছে ষষ্ঠী। কবিনাং পর্বতানাং ছাত্রানাং গবাং। আর যখন দেখবে সু আছে, কবি সু, পর্বতে সু, ছাত্রে সু, বসু, তখন হচ্ছে সপ্তমী বিভক্তি। এবারে আলোচনা করব কারকের আরো একটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে। চলো দেখা যাক। আচ্ছা, খেয়াল করে দেখো, একটি আছে রুদতঃ পুত্রস্য মাতা জগামু, আরেকটি আছে রুদতি পুত্রে মাতা জগামু। উভয় ক্ষেত্রেই মানে হচ্ছে কান্না করছে এমন পুত্রকে ফেলে মা চলে গেলেন। এখানে একটু বলে রাখি, জগামু এই যে ক্রিয়াপদটি আছে, এটা আমরা কম বেশি জানি। এটি হচ্ছে গম ধাতু, তার লিড লকার এবং তার সঙ্গে নল। এখানে নল হচ্ছে প্রথম পুরুষের একবচনের রূপটি। গম ধাতুর লিড নল করলে জগামু আসে। এটি হচ্ছে পরোক্ষ অতীত, অর্থাৎ গিয়েছিলেন, চলে গিয়েছিলেন এই অর্থে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি উদাহরণের মানে হচ্ছে কান্না করছি এমন পুত্রকে ফেলে মা চলে গেলেন। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখবে যে মানে একই রকম, কিন্তু যে বিভক্তির তলায় দাগ আছে সেগুলি কিন্তু একটু ভিন্ন ভিন্ন। কখনো আছে পুত্রস্য এর তলায়, কখনো আছে পুত্রে এর তলায়। আচ্ছা, খেয়াল করে দেখো, এই উভয় ক্ষেত্রে পুত্রের প্রতি মায়ের কি প্রকাশ পাচ্ছে, আদর নাকি অনাদর? কান্না করছে এমন পুত্রকে ফেলে মা চলে গেলেন, এখানে অবশ্যই পুত্রের প্রতি মায়ের অনাদর প্রকাশ পাচ্ছে, তাই এটিকে বলা হচ্ছে অনাদরে ষষ্ঠী অথবা সপ্তমী। আচ্ছা, পুরো সূত্র বললে ষষ্ঠী চানাদরে ইতি সূত্রানুসারে অনাদরে ষষ্ঠী বিভক্তি অথবা সপ্তমী বিভক্তি। আচ্ছা, যখন দেখবে পুত্রস্য এর তলায় দাগ আছে, রুদতঃ পুত্রস্য, কান্না করছে এমন পুত্রকে ফেলে মা চলে গেলেন, যখন দেখবে পুত্রস্য এর তলায় দাগ আছে তখন হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর যখন দেখবে পুত্রে, রুদতি পুত্রে, পুত্রে এর তলায় দাগ আছে তখন হচ্ছে সপ্তমী বিভক্তি। যেমন দেখো, এই যে পুত্র লেখা আছে, এই শব্দটি অবশ্যই পুংলিঙ্গে আছে এবং এটি অবশ্যই অকারান্ত শব্দরূপ, অর্থাৎ নর শব্দের ন্যায়। খেয়াল করে দেখো, আমরা সকলেই জানি যে নর শব্দের ষষ্ঠীর একবচন নরস্য, দেখো একই রকম পুত্রস্য। নর শব্দের সপ্তমীর একবচন নরে, একই রকম পুত্রে। তাহলে এইরকম যখন এক্সাম্পল থাকবে, পরীক্ষায় খুব খুব আসে, এইরকম যখন এক্সাম্পল থাকবে, তোমরা পুত্রস্য থাকলে পুরো গুছিয়ে লিখতে পারো, তখন বিভক্তি হচ্ছে ষষ্ঠী। আর পুত্রে থাকলে পুরো গুছিয়ে লিখতে পারো, তখন বিভক্তি হচ্ছে সপ্তমী। আরেকবার লাস্ট বলি, পুরো গুছিয়ে বললে ষষ্ঠী চানাদরে ইতি সূত্রানুসারে অনাদরে ষষ্ঠী বিভক্তি অথবা অনাদরে সপ্তমী বিভক্তি। আর সূত্র না বললে তোমরা শর্টে লিখতে পারো, পুত্রস্য তলায় দাগ থাকলে অনাদরে ষষ্ঠী বিভক্তি, আর পুত্রে এর তলায় দাগ থাকলে অনাদরে সপ্তমী বিভক্তি, এভাবেও লিখতে পারো। এবারে আরো একটি উদাহরণ দেখো।
দেখো, স মাসম ব্যাকরণম অধীতে, সে 1 মাস ধরে ব্যাকরণ পড়ছে। বালকঃ বর্ষং কাব্যং পঠতি, বালকটি 1 বছর ধরে কাব্যটি পড়ছে। ক্রোশং গিরি তিষ্ঠতি, 1 ক্রোশ পদব্যাপী পর্বতটি অবস্থান করছে বা আছে, এই অর্থে। এখন খেয়াল করে দেখো, এই সমস্ত উদাহরণগুলি এলে আমরা কিভাবে অ্যান্সার লিখতে পারি। এরকম উদাহরণ কম বেশি পরীক্ষায় খুবই থাকে। দেখো, কালাধ্যানের অত্যন্ত সংযোগে ইতি সূত্রানুসারে কালবাচক বা পদবাচক, এখানে অধ শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। এই হচ্ছে পুরো গুছিয়ে অ্যান্সার লেখার নিয়ম। এবার একটু খেয়াল করো, যখন বলছে স মাসম ব্যাকরণম অধীতে, সে 1 মাস ধরে ব্যাকরণ পড়ছে। এখানে মাসম এর তলায় দাগ আছে, তাহলে মাস এটি কালবাচক নাকি এটি পদবাচক? এখানে অধয় অধ, দেখো লেখা আছে কালাধ্যানার অত্যন্ত সংযোগে। এই কাল হচ্ছে কালবাচক আর এখানে অধ হচ্ছে পদবাচক। তাহলে মাসটা কোন বাচক হবে? মাস কাকে ইঙ্গিত করছে, কালকে নাকি পথকে? অবশ্যই কাল। তাহলে যদি মাসম থাকে তোমরা লিখবে কালবাচক শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। একই রকম দেখো, বালকঃ বর্ষং কাব্যং পঠতি, বালকটি 1 বছর ধরে কাব্যটি পড়ছে। এখানে বর্ষং এটিও কিন্তু অবশ্যই কালবাচক। তাহলে আমরা এক্ষেত্রেও লিখতে পারি কালবাচক শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া। কিন্তু এবার খেয়াল করে দেখো, ক্রোশং গিরি তিষ্ঠতি, 1 ক্রোশ পদব্যাপী পর্বতটি আছে, অবস্থান করছে। তাহলে এখানে ক্রোশ 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 হচ্ছে পথে পদবাচক শব্দ, যা পথকে ইঙ্গিত করছে। তাহলে ক্রোশং এর তলায় দাগ থাকলে আমরা লিখব হচ্ছে পদবাচক শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। এবার খেয়াল করে দেখো, এত কিছু মানে না বুঝেও একটা জিনিস মাথায় ভালো করে রাখবে, যে মাসম বর্ষং ক্রোশং এইরকম যখনই এক্সাম্পল থাকবে, কি বললাম, মাসম বর্ষং ক্রোশং এইরকম যখন এক্সাম্পল থাকবে, তখন আমরা এই অ্যান্সারটিকে ফলো করতে পারি। তাহলে আরেকবার দেখো, পুরো গুছিয়ে বলতে গেলে কালাধ্যানের অত্যন্ত সংযোগে ইতি সূত্রানুসারে মাসম এবং বর্ষং থাকলে কালবাচক শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া। ক্রোশম যদি এরকম উদাহরণ থাকে তাহলে পদবাচক শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। আচ্ছা, আর যদি মনে হয় যে সূত্রটি লেখা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা সূত্র না লিখেও অনেকটা গুছিয়ে লিখতে পারি। এখান থেকে মাসম বর্ষং থাকলে কালবাচক শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি, আর ক্রোশং থাকলে পদবাচক শব্দের যোগে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। আমরা এটিকে শর্টে লিখতে পারি, একদম শর্টে না হলেও অনেকটাই গুছিয়ে লেখা আছে, আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস জানবো, যে এই যে বলছে ব্যক্তি অর্থে, ব্যক্তি মানে কি? ব্যক্তি অর্থে বলতে যে কটি এখানে এক্সাম্পল আছে প্রত্যেক কটির ক্ষেত্রেই এখনো ফলপ্রাপ্তি ঘটেনি। 1 মাস ধরে ব্যাকরণ পড়ছে কিন্তু এখনো ফল পায়নি, পুরোপুরি ফলপ্রাপ্তি ঘটেনি। 1 বছর ধরে কাব্যটি পড়ছে, ফলপ্রাপ্তি ঘটেনি। তাহলে ব্যক্তি অর্থের মানে হচ্ছে ফলপ্রাপ্তি এখনো ঘটেনি, কাজ চলছে কিন্তু ফলপ্রাপ্তি ঘটেনি। আচ্ছা, এর সাথে আরেকটি উদাহরণে মানে আরেকটি কারকের সূত্রের খুব খুব মিল আছে, আমরা এবার সেই বিষয়টি জানব।
দেখো খেয়াল করে, এবারে স মাসেন ব্যাকরণম অধীতম, সে 1 মাস ধরে ব্যাকরণ পড়েছে। বালকঃ বর্ষেণ কাব্যম, এখানে ময় বসন্ত দেওয়াটাই ভালো, কারণ স্বরবর্ণ আছে শেষে, এই কারণে। অপঠাৎ, বালকটি 1 বছর ধরে কাব্যটি পড়েছিল। রামঃ ক্রোশেন পুস্তকম অপঠৎ, রাম 1 ক্রোশ পদ ব্যাপী এই বইটি পড়েছিল। একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে যখন পড়ছিলাম আর কি, অর্থাৎ ব্যক্তি অর্থে দ্বিতীয়া, তখন খেয়াল করে দেখেছি মাসং বর্ষং ক্রোশং ছিল। এবারে খেয়াল করে দেখো, সব হয়ে গেছে মাসে না বর্ষে না ক্রোশে না, অর্থাৎ আগে ছিল ব্যক্তি অর্থে দ্বিতীয়া, এবারে কিন্তু বিভক্তি সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক অনেকটা আমরা জানি যে নর শব্দের তৃতীয় রূপ নরে না, ফল শব্দের তৃতীয় রূপ ফলে না, ঠিক একই রকম এগুলিও মাসে না বর্ষে না ক্রোশে না এরকম হয়েছে। তো এইরকম থাকলে আমরা কিভাবে অ্যান্সারটি লিখব? দেখো, এরকম যখন এক্সাম্পল থাকবে মাসে না বর্ষে না ক্রোশে না, এদের তলায় দাগ আছে, আমরা তখন লিখতে পারি অপবর্গে তৃতীয়া ইতিসূত্রানুসারে। একই রকম মাসে না অথবা বর্ষে না, এগুলি সবই কালকে ইঙ্গিত করে, তাই মাসে না বর্ষে না এদের তলায় দাগ থাকলে আমরা লিখব কালবাচক শব্দের যোগে অপবর্গে তৃতীয়া বিভক্তি। আর যখন দেখবে ক্রোশে না এর তলায় দাগ আছে, এটি হচ্ছে পদকে ইঙ্গিত করছে, তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি পদবাচক শব্দের যোগে অপবর্গে তৃতীয়া বিভক্তি। তাহলে মাসে না বর্ষে না ক্রোশে না আমরা পুরো গুছিয়ে বললে সবটাই লিখব অপবর্গে তৃতীয়া ইতিসূত্রানুসারে। মাসে না অথবা বর্ষে না থাকলে কালবাচক শব্দের যোগে অপবর্গে তৃতীয়া বিভক্তি, আর ক্রোশে না এর তলায় দাগ থাকলে অপবর্গে তৃতীয়া ইতিসূত্রানুসারে কালবাচক, এক্ষেত্রে হবে না যেহেতু ক্রোশ আছে, পদবাচক শব্দের যোগে অপবর্গে তৃতীয়া বিভক্তি। এবারে দেখো, যদি মনে হয় এই সূত্রটি আমরা লিখবো না, যদিও এই সূত্রটি কিন্তু খুব একটা কঠিন নয়, একদমই সহজ, তবুও যদি মনে হয় যে সূত্রটি লিখবো না বা লিখতে অসুবিধা হচ্ছে, মনে পড়ছে না, তখন আমরা মাসে না বর্ষে না থাকলে কালবাচক শব্দের যোগে অপবর্গে তৃতীয়া, আর ক্রোশে না এর তলায় দাগ থাকলে পদবাচক শব্দের যোগে অপবর্গে তৃতীয়া বিভক্তি, এভাবে লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখো, এক্ষেত্রে অপবর্গে এটার মানে কি? অপবর্গে এর মানে হচ্ছে কাজটি হয়েছে এবং ফলপ্রাপ্তি ঘটে গেছে, অর্থাৎ সে 1 মাস ধরে ব্যাকরণ পড়েছে এবং তার ফলপ্রাপ্তি ঘটেছে। একই রকম ভাবে 1 বছর ধরে কাব্যটি পড়েছে, ফলপ্রাপ্তি ঘটেছে। 1 ক্রোশ পদ ব্যাপী পুস্তকটি বইটি পড়েছিল এবং ফলপ্রাপ্তি ঘটেছে, পড়া সম্পূর্ণ হয়েছে। তাহলে ব্যক্তি অর্থ মানে হচ্ছে এখনো ফলপ্রাপ্তি ঘটেনি, কাজটি চলছে, আর অপবর্গ মানে হচ্ছে কাজটি হয়ে গেছে এবং ফলপ্রাপ্তি ঘটে গেছে। আর যখনই হয় ব্যক্তি অর্থে তখন হয়ে যায় দ্বিতীয়া, আর যখন হয় অপবর্গে তখন হয়ে যায় তৃতীয়া বিভক্তি। এই দুটো বিষয় কিন্তু খুব ভালো করে মনে রাখবে এবং এদের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আমি আরো একটা কথা বলতে চাই, দেখো, এত কিছু না বুঝে একদম সহজে মাসং বর্ষং ক্রোশং এই সমস্ত শব্দগুলি যখন উদাহরণে থাকবে, এদের তলায় যখন দাগ থাকবে, একদম শর্টকাটে তোমরা অ্যান্সার লিখতে পারো যে ব্যক্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। আর যখন দেখবে মাসে না ক্রোশে না বর্ষে না এদের তলায় দাগ আছে, তখন তোমরা একদম সহজে লিখতে পারো
অপবর্গে তৃতীয়া বিভক্তি। এবারে যদি তোমাদের সম্ভব হয়ে থাকে যে শব্দগুলি আছে কোনটা কোন বাচক, যেমন মাসম আর বর্ষম এরা হচ্ছে, অথবা মাসেন বর্ষেন এরা হচ্ছে কালবাচক, পারলে অ্যাড করতে পারো। আর ক্রুশম অথবা ক্রোশেন এরা হচ্ছে পদবাচক, যদি সম্ভব হয় এটা অ্যাড করতে পারো। তাই মাসম ক্রোশম বর্ষম ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, মাসেন ক্রোশেন বর্ষেন অপবর্গে তৃতীয়া। তো যাই হোক, এদের ওপর কিন্তু দেখবে খেয়াল করে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকেই। আজকের মতো এখানে শেষ করছি, আবার পরে দেখা হবে। ধন্যবাদ।